এরপর ফকির রাজা আদেশ দিল, রাজকীয় পোশাক খুলে খাদ্যের কাপড় পরো এবং তোমার স্ত্রী সন্তানদের হাত ধরে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আর যদি ঘাট ফেরাও তাহলে আমি তোমার চোখ তুলে পাখিদের খাওয়াব। প্রধানমন্ত্রী এবং দরবারীরা শাহে ইয়েমেনের দিকে তাকিয়েছিল তিনি কি আদেশ দেন। জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শাহে ইয়েমেন ফকির রাজাকে উত্তর দিলেন, শাসন তোমার জন্য মোবারক হোক। আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে প্রাসাদ থেকে চলে যাব। ফকির রাজা বলল, শুধু প্রাসাদ থেকে নয়, শহর থেকেও চলে যাও। প্রধানমন্ত্রী বললেন, হুজুর, এটা করবেন না, দেশ ধ্বংস হয়ে যাবে। শাহে ইয়েমেন বললেন, এটা আল্লাহর ইচ্ছা। এখন আমি আর শাসন চাই না। তোমরা সবাই সৎ নিয়েতে তোমাদের দায়িত্ব পালন করো, বিপদ সহজ হয়ে যাবে। এই বলে তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন এবং তার স্ত্রী ও সন্তানদের বললেন, তারা রাজকীয় পোশাক খুলে খাদ্যের কাপড় পরে নিক, কারণ তিনি এখন আর রাজা নন। এখন আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। সন্তানরা চুপ ছিল, স্ত্রী বিস্মিত ছিল, কিন্তু তারা একটি কথাও বলল না এবং পোশাক বদলে তার সঙ্গে চলল। শাহে ইয়েমেনের দুটি সন্তান ছিল, নসিব এবং শামীম। নসিব 2 বছরের এবং শামীম 7 বছরের ছিল। দুজনেই হাত ধরেছিল এবং রানী আলম আরার সঙ্গে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হল। সন্তানরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তিনি তাদের কাঁধে তুলে নিতেন। আলম আরা ক্লান্ত হলে গাছের নিচে বিশ্রাম করতেন। এভাবে হাঁটতে হাঁটতে 1 সপ্তাহ পর তারা একটি ছোট শহরে পৌঁছাল। আলম আরা বললেন, আমাদের এই শহরে থাকা উচিত। কোনো সরাইখানায় একটি ঘর ভাড়া নিই, যাতে লুকানোর জায়গা পাওয়া যায়। তারপর আপনি পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করুন। শাহে ইয়েমেন এই পরামর্শ খুব পছন্দ করলেন। পরের দিন শহরের বাইরে একজন ব্যবসায়ীর কাফেলা এসে পৌঁছাল। ব্যবসায়ী শাহে ইয়েমেনের সঙ্গে দেখা করল এবং বলল, তিনি তার স্ত্রীকে তার সঙ্গে পাঠিয়ে দিন, যাতে তিনি তার গর্ভবতী স্ত্রীর সাহায্য করতে পারেন। শাহে ইয়েমেন তার স্ত্রীকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। কিছু দূর গিয়ে ব্যবসায়ী তার স্ত্রীকে ঘোড়ায় বসাল এবং দ্রুত কাফেলার দিকে রওনা হল। স্ত্রী প্রতিবাদ করলেন, কিন্তু ব্যবসায়ী তার কথা শুনল না। শাহে ইয়েমেন তার স্ত্রীকে তার সঙ্গে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ 2 সন্তানকে নিয়ে ব্যবসায়ীর পিছু নিলেন। তিনি ব্যবসায়ীর কাফেলার কাছে পৌঁছে একজন পথচারীকে জিজ্ঞেস করলেন। তিনি জানালেন যে ব্যবসায়ী অনেক দূর চলে গেছে। শাহে ইয়েমেন দ্রুত পায়ে তার পিছু নিলেন। ইতিমধ্যে শাসনের সব কাজ প্রধানমন্ত্রী সামলাচ্ছিলেন। তিনি চুপ থাকতেন, কারণ তিনি শাসনের কাজের সঙ্গে জড়িত ছিলেন। যদি তাকে বাদ দেওয়া হতো তাহলে তার কিছুই থাকত না। ফকির সবসময় ভিক্ষা করে জীবনযাপন করত এবং অন্যের ফেলে দেওয়া খাবার খেয়ে জীবন কাটিয়েছিল। এখন যখন প্রাসাদে সুস্বাদু ও মার্জিত খাবার পাওয়া যাচ্ছিল, তার মেজাজ বদলে গিয়েছিল এবং সে প্রত্যেককে তুচ্ছ ও অপমানজনক মনে করত। শাহে ইয়েমেন গরিব ও অসহায়দের সাহায্য করতেন, কিন্তু ফকির রাজা কখনো কারও সাহায্য করেনি। যদি কোনো অভাবী দরবারে এসে কিছু চাইত, তাহলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হতো। প্রজারা দিনরাত শাহে ইয়েমেনের জন্য দোয়া করত যে তিনি সুস্থ থাকেন এবং শিগগির ফিরে এসে শাসন কাজ সামলান। অন্য দেশের রাজারা বিশ্বাস করতেন যে শাহে ইয়েমেন একজন ফকিরকে শাসন দিয়ে চিরকাল বসে থাকতে পারেন না। তিনি শিগগির ফিরে এসে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেবেন। এই বিশ্বাসের কারণে কেউ ইয়েমেনে হামলার ইচ্ছা করেনি, কারণ তারা মনে করত ফকির রাজাকে পরাজিত করা তাদের জন্য কোনো সমস্যা নয়। এই পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রী, দরবারি, রাজকর্মচারী এবং প্রজারাও তার বিরুদ্ধে ছিল, ফকির রাজা তার আরামায়েশে মগ্ন ছিল এবং এই বিষয়ে একেবারে অজ্ঞ ছিল। একদিন শাহে ইয়েমেন হাঁটতে হাঁটতে একটি শহরে পৌঁছালেন, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। শাহে ইয়েমেন তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলেন, আপনারা সবাই এখানে কেন জড়ো হয়েছেন? তিনি উত্তর দিলেন, 2 দিন আগে আমাদের রাজার মৃত্যু হয়েছে। রীতি অনুযায়ী আজ সবাই জড়ো হয়েছে, যারা রাজা হতে চায়। একটি বাজ পাখি ছেড়ে দেওয়া হয়েছে এবং যার মাথায় বাজ বসবে সে রাজা হবে। শাহে ইয়েমেন জিজ্ঞেস করলেন, মৃত রাজার কোনো সন্তান নেই? লোকটি উত্তর দিল, সন্তান আছে, কিন্তু আমাদের দেশে রাজত্ব কোনো নির্দিষ্ট বংশের হাতে আসে না। এটা শুনে শাহে ইয়েমেন তামাশা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরতে বাজটি নেমে এসে তার মাথায় বসল। শাহে ইয়েমেন খুব অবাক হলেন এবং বাজটিকে মাথা থেকে সরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু লোকেরা তাকে ঘিরে ফেলল এবং অভিনন্দন জানাতে লাগল। শাহে ইয়েমেন বললেন, ভাইজেরা, আমি রাজা হতে চাই না। লোকেরা একসঙ্গে বলল, এখন তোমাকে রাজা হতেই হবে। এটা খোদার আদেশ। তারপর তারা তাকে ধরে নিয়ে গেল এবং শহরে তার গলায় ফুলের মালা পরাল। তারপর তাকে সাদা ঘোড়ায় বসিয়ে প্রতিটি গলি, মোড় এবং বাজার দিয়ে তার শোভাযাত্রা বের করা হল। পরে প্রধানমন্ত্রী, আমির এবং দরবারীরা তাকে সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে গেল এবং তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হল
এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হল। সেই সন্ধ্যায় তাকে সিংহাসনে বসিয়ে মুকুট পরানোর রীতি পালন করা হল।